আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন ইনশাআল্লাহ। তো আমরা গত পর্বে কোরিয়ান স্বরবর্ণ শিখেছিলাম, আজ আমরা কোরিয়ান ব্যঞ্জনবর্ণ শিখব। তো আমার ক্লাসটা যদি আপনারা পুরোপুরি দেখেন, আশা করি আপনারা ব্যঞ্জনবর্ণ খুবই সহজে শিখতে পারবেন। আমরা টেকনিকের সাহায্যে শিখব। তো আমরা গত পর্বে হচ্ছে স্বরবর্ণ 10টি এটা শিখেছিলাম। তো আজ হচ্ছে আমরা ব্যঞ্জনবর্ণ শিখব, ব্যঞ্জনবর্ণ 14টি। তো এই 14টি ব্যঞ্জনবর্ণ আপনি কিভাবে টেকনিকের সাহায্যে মনে রাখতে পারবেন। হ্যাঁ, তো আমরা সকল টেকনিক দেখিয়ে দিব। তো চলুন আমরা ক্লাসটা শুরু করি। তো এখানেও আমি আপনার 14টি ব্যঞ্জনবর্ণ দিয়ে রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো প্রত্যেকটা বর্ণের বাংলা উচ্চারণটা আমি এখানে দিয়ে রেখেছি। হ্যাঁ, তবে হ্যাঁ, আমি প্রথমে বলে রাখি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অনেক বড় বড় উচ্চারণ, গিয়ক, নিউন, দ্বিগুত। হ্যাঁ, তো এইটা নিয়ে আপনার ঘাবড়ানোর কিছু নাই, ঠিক আছে। এটা হচ্ছে বর্ণের উচ্চারণ, কিন্তু আপনি রিডিং পড়ার সময় আপনার এত বড় উচ্চারণ করতে হবে না। যেমন বাংলায় আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি স্বরে অ, ঠিক আছে। তারপরে পেট কাটা মূর্ধন্যের স, তালে বস স, ঠিক আছে। আমরা কিন্তু রিডিং পড়ার সময় আমরা কিন্তু ওইভাবে উচ্চারণ করি না স্বরে অ, আমরা উচ্চারণ করি কি অ, ঠিক আছে। তারপরে স, মনে করি তালে বস স, আমরা কিন্তু উচ্চারণের সময় কি উচ্চারণ করি শুধু স। তারপরে দন্তের ন, মধ্যের ন, আমরা উচ্চারণের সময় শুধু ন। তো এটাও সেম, এটা নাম এরকম রিউল, মিউম, উচ্চারণের সময় এটারও নির্দিষ্ট একটা উচ্চারণ আছে একটা সংখ্যা নিয়ে, ঠিক আছে। তো আমি এখানে আপনার কিছু প্রত্যেকটা বর্ণের পাশে দুইটা ই দিয়ে রেখেছি, দুইটা উচ্চারণ দিয়ে রেখেছি, ঠিক আছে। তো আমরা এখন হচ্ছে প্রথম উচ্চারণটা শিখব। এটাও আমি আপনাদের পরবর্তী ক্লাসে ধাপে ধাপে প্রত্যেকটা শিখাবো। তো আপনারা এই যে বর্ণ যেটা আছে এটা আপনারা মুখস্থ করতে পারেন, ঠিক আছে, মুখস্থ করেন, সমস্যা নেই, কিন্তু উচ্চারণের সময় আপনার এটা লাগবে না, ঠিক আছে। তারপর জেনে রাখা ভালো, যেহেতু আপনি একটা ভাষা শিখবেন, সেই বর্ণটার নামটা আপনার আমি মনে করি অবশ্যই জানা উচিত। সেই ক্ষেত্রে আপনি এইটা মুখস্থ করতে পারেন, বর্ণের মূল নামটা কি, ঠিক আছে। আর বর্ণের যেই উচ্চারণটা হবে, আপনি যখন রিডিং পড়বেন, রিডিং পড়ার জন্য আপনার যেই উচ্চারণটা দরকার, ওইটা আমি আপনাকে টেকনিকের সাহায্যে এখনই শিখাই দিব। আপনি এই 14টা বর্ণই খুব সহজে মনে রাখতে পারবেন, ঠিক আছে। তো চলুন আমরা একটা নতুন পেজ নিয়ে নিচ্ছি। ওকে, তো এখানে আমি 5টা বক্স নিব, ঠিক আছে। হচ্ছে আমি 5টা বক্স নিয়ে নিলাম আপনাদের বোঝার সুবিধার্থে, শেখানোর সুবিধার্থে। তো এখানে 5টা বক্স নিলাম। তো দেখেন এই যে প্রথম বক্সটার আমি হচ্ছে আপনার এই যে বাম সাইড এবং নিচের সাইডটা কেটে দেব। যদি এই দুই সাইড কেটে দেই তাহলে কি থাকে এখানে, তাহলে বক্সটা কিন্তু এমন হবে, তাই না। আমি বাম সাইড আর ডান সাইড কেটে দিলাম, তাহলে বক্সটা থাকলো উপর আর ডান সাইড, ঠিক আছে। তাহলে আপনি দেখেন এই হচ্ছে বক্সটা, কেটে দেওয়ার পরে বক্সটা থাকবে এমন, তাই না। এইটা হচ্ছে কোরিয়ান একটা বর্ণ। এই যে বক্সটা কেটে দেওয়ার পরে যেটা থাকলো এটা হচ্ছে কোরিয়ান একটা বর্ণ, কিন্তু এই বর্ণটা বাংলা উচ্চারণ কি হবে আমরা সেটাই দেখব। এই বর্ণটা, আচ্ছা মনে করেন এই বর্ণটা এই যে আছে, এই বর্ণটাকে আমি গ লিখতে পারি কিনা বলেন। জাস্ট একটু মাথা থেকে যদি ঘুরায় দেই, এটা গ হয় কিনা, বাংলা উচ্চারণ কি হবে গ। তাহলে এইটা হচ্ছে কোরিয়ান একটা বর্ণ, ঠিক আছে। আপনি কোরিয়ান যখনই এমন দেখবেন কোথাও, অনেক সময় এটা এইভাবে আসবে, ঠিক আছে। যাক, ওইটা আমি পরবর্তী আপনাদের সব যখন রিডিং পড়াবো অন্যান্য ইসের সাথে আপনি বুঝতে পারবেন। তো এইটা হচ্ছে কোরিয়ান একটা বর্ণ, আর এটার বাংলা উচ্চারণ হবে হচ্ছে গ, ঠিক আছে। তো আমরা পরবর্তী বক্সটা দেখব। প্রথম বক্সটায় আমরা বাম সাইড এবং নিচের সাইড কেটে দিয়েছিলাম, এবং পরবর্তী বক্সটা হচ্ছে আমরা উপর এবং ডান সাইড যদি কেটে দেই তাহলে আমার থাকে হচ্ছে বাম সাইড এবং নিচেরটা। আচ্ছা, এটা হচ্ছে কোরিয়ান একটা বর্ণ, ঠিক আছে। কিন্তু এটা কিন্তু আমাদের ইংরেজি একটা বর্ণের সাথে মিল আছে এই বর্ণটা, সেটা কি, সেটা হচ্ছে এল। হ্যাঁ, তো এটা আমরা মনে রাখার জন্য আমরা লিখতে পারি নতুন লাইব্রেরি।
লাইব্রেরি, ঠিক আছে। এলে হচ্ছে লাইব্রেরি, এল দিয়ে আমরা লাইব্রেরি লিখতে পারি, ল্যাঙ্গুয়েজ লিখতে পারি, লাইট লিখতে পারি, অনেক কিছু লিখতে পারি, ঠিক আছে। তো আমি এখানে লাইব্রেরি দিলাম, এলে হচ্ছে লাইব্রেরি, আমরা এখানে লিখলাম নতুন লাইব্রেরি, আর নতুনের আমরা হচ্ছে নটা নিয়ে নিব, ঠিক আছে, নতুনের ন। ওকে, তো এইটা হচ্ছে কোরিয়ান একটা বর্ণ যেটা ইংরেজি এল এর মতো, যেটা বাংলা উচ্চারণ হবে নতুনের ন, ঠিক আছে। এটা বাংলা উচ্চারণ হবে ন। আর এটা হচ্ছে কোরিয়ান একটা বর্ণ যেটার নাম আমি আপনাকে ওই যে প্রথমে দেখিয়েছিলাম, নিউন, ঠিক আছে। আর এটা হচ্ছে, এটাও কোরিয়ান একটা বর্ণ, এটা কোরিয়ান নাম হচ্ছে গিয়ক, ঠিক আছে। তো আপনার ওই গিয়ক নিউন এটা দরকার নাই, যখন আমরা রিডিং পড়ব তখন শুধুমাত্র আমরা এটাকে গ উচ্চারণ করব, আর রিডিং এর সময় শুধুমাত্র এটাকে আমরা ন উচ্চারণ করব, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী বক্স, এইটা আমরা শুধুমাত্র ডান সাইডটা কেটে দেব। যদি তাহলে ডানটা কেটে দেই তাহলে কি থাকে, উপর, নিচ এবং বাম সাইড। আচ্ছা, এইটাও একটা কোরিয়ান বর্ণ, কিন্তু এই বর্ণটা কি, এই বর্ণটা বাংলা কি উচ্চারণ হবে? আচ্ছা দেখেন তো, এই বর্ণটা যদি আমি এই যে লিখলাম, হ্যাঁ, বর্ণটা লিখে, আচ্ছা এটা হচ্ছে কোরিয়ান একটা বর্ণ, আমি যদি শুধুমাত্র এই বর্ণ এইখানে নিচের থেকে যদি একটা দাগ দিয়ে দিই, এটা বাংলা কি বর্ণ দাঁড়ায় বলেন তো? এটা হচ্ছে বাংলা দ, আমরা সবাই চিনি এবং জানি এটা হচ্ছে বাংলা দ। হ্যাঁ, তো আপনি যখনই কোরিয়ান এই বক্স দেখবেন যেটা ডান সাইড নাই, ঠিক আছে, সেটা নিচে একটা দাগ দিলে কি হবে, দ। ওকে, তো এখানে এটা হচ্ছে আপনার কোরিয়ান বর্ণ, এটা হচ্ছে আপনার কোরিয়ান বর্ণ, আর বাংলা উচ্চারণ হবে হচ্ছে দ, ঠিক আছে। আচ্ছা, আমরা পরবর্তী যে বক্সটা আছে তার কোনো সাইডই কাটা যাবে না, তিনি চতুর সাইডেই ঠিক থাকবে, তার অনেক ক্ষমতা, অনেক পাওয়ার, সে কোনো সাইডই তা আমাদের কাটতে দিবে না, ঠিক আছে। তো আমাদের চতুর্দিক থেকে সে আগলে রাখতে চায়, ঠিক আছে। তো আমরা জানি আমাদের প্রত্যেকের ছোটবেলায় আমাদের চতুর্দিক থেকে আগলে রাখে কে, আমাদের মা, আমাদের চতুর্দিক থেকে সে খেয়াল রাখে কোনো বিপদ আপদ আসে কিনা, তারপরে একটা সন্তানকে লালন পালনের জন্য যত কিছু দরকার সব কিছু কিন্তু খেয়াল রাখে কে, মা। মা আমাদের চতুর্দিক থেকে আগলে রাখে, তো এইটার নাম দিতে পারি আমরা মা, যেহেতু চতুর্দিক থেকে সে আটকানো আছে তার নাম দিলাম মা। আর এই মার এইটা হচ্ছে একটা কোরিয়ান বর্ণ, ঠিক আছে। যখনই আপনি এরকম একটা দেখবেন বক্স হুবাহু আছে, এটা একটা কোরিয়ান বর্ণ যেটা বাংলা উচ্চারণ হবে এই মায়ের ম। ওকে, এটা হবে ম, কোরিয়ান বর্ণ যেটা নাম হচ্ছে মিউম, কিন্তু রিডিং পড়ার সময় এটা উচ্চারণ হবে ম, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী যেই বক্সটা আছে সেও সেম ভাবেই, তারও কোনো সাইড কাটা যাবে না, সেও চারো সাইড নিয়েই থাকবেন। আচ্ছা, সেও অনেক ক্ষমতাশালী, সেও কোনো কিছু আমাদেরকে কাটতে দিবে না। হ্যাঁ, তো আমরা দেখতে পাচ্ছি দুইটা বক্সই কিন্তু সেম, কিন্তু দুইটা কিন্তু সেম রাখা যাবে না, ঠিক আছে, এটাও যেমন এইটাও তেমন। আচ্ছা, আমরা বলেছি যে আমাদের চতুর্দিক থেকে আগলে রাখে মা, এবং তার পাশাপাশি কিন্তু বাবাও কিন্তু আমাদের মানে আগলে রাখে আমাদের চারোসার থেকে, ঠিক আছে। তো এইটা যেহেতু ম, তাহলে এটা আমরা, এটা যেহেতু মা, ঠিক আছে, এইটার নাম দিতে পারি আমরা বাবা। মাও আমাদের যেমন চতুর্দিক থেকে আগলে রাখে, বাবাও কিন্তু সেভাবে আমাদের চতুর্দিক থেকে আগলে রাখে, কিন্তু দুইটা বর্ণ তো সেম রাখা যায় না, মা আর বাবা তো আর এক হয় না, এক হয়, দুজনের ভিতরে একটু কোনো না কোনো কিছু একটা পরিবর্তন থাকে। তো আমরা একটা জিনিস, মার থেকে কিন্তু বাবা একটু বড় থাকে, বয়সে একটু বড় থাকে, তাই না? তো সেক্ষেত্রে আমরা বাবাকে একটু বড় করে দেই, যে বড়, এখানে বাবার দুই সাইড থেকে দুইটা আমরা মাত্রা দিয়ে বাবাকে একটু বড় করে দিলাম, ঠিক আছে। বাবার মাথায় দুইটা মাত্রা দিলাম, কারণ বাবা হচ্ছে সন্তানদের ভবিষ্যৎ নিয়ে সবকিছু টেনশন কিন্তু বাবার মাথায় থাকে, ঠিক আছে। সন্তানরা বড় হয়ে কি করবে, তার কি ভবিষ্যৎ করবে, তাই কিভাবে মানুষ করবে, এই চিন্তা কিন্তু সবসময় বাবার মাথায় থাকে। তাই বাবার মাথায় আমরা দুইটা মাত্রা দিয়ে তাকে একটু বড় করে দিলাম, ঠিক আছে।
তো এই বর্ণটা, এটা হচ্ছে কোরিয়ান একটা বর্ণ, ঠিক আছে। আর এই বর্ণটা যখন আমি রিং পড়ব, এটা উচ্চারণে শুধুমাত্র বাংলা ব উচ্চারণ হবে। ওকে, তো এখানে আমরা 5টা বর্ণ শিখলাম, মাঝখানে আর একটা বর্ণ আছে, ওইটা আমি ইচ্ছাকৃতভাবেই আমরা স্কিপ করলাম মানে শেখার সুবিধার্থে, ওইটা আমরা পরবর্তী শিখাই দিব। তো এইখানে এই 5টা আপনারা বুঝতে পারছেন কিনা আমি আপনাদের আবার দেখাই দিচ্ছি। সেটা হচ্ছে, প্রথমে আমরা বক্সের বাম সাইড কাটলাম, নিচের সাইড কাটলাম, আর এই কাটার পরে যেটা থাকে সেটাকে আমরা জাস্ট ঘুরিয়ে গ বানায় দিলাম, জাস্ট উপর থেকে একটা টান দিয়ে, কি হলো, গ। ঠিক আছে, পরবর্তী যে বর্ণটা আছে দেখতে ইংরেজি এল এর মতো, হ্যাঁ, নতুন ইংরেজি এল এর মতো, তাই আমরা লিখেছি নতুন লাইব্রেরি, এল এ লাইব্রেরি, আর লাইব্রেরিটা হচ্ছে নতুন, আর সেই নতুনের আমরা ন নিয়ে নিলাম। তা বাংলা যখন আমরা রিডিং পড়বো, এটা উচ্চারণ হবে ন। ওকে, পরবর্তী বক্সটা শুধুমাত্র আমরা ডান সাইড কেটেছি, ডান সাইড কাটার পরে যেটা থাকে কোরিয়ান বর্ণ, সেটার সাথে শুধুমাত্র আমরা নিচে একটা টান দিলেই এটা বাংলা দ এর মতো হয়ে যায়, তাই এটা উচ্চারণ হবে দ। ঠিক আছে, কোরিয়ান বর্ণ হচ্ছে এইটা দ্বিগুত, যেটা নাম হচ্ছে দ্বিগুত। বাংলা আমরা যখন রিডিং পড়বো, কোরিয়ান যখন আমরা রিডিং করব, তখন এটা বাংলার দ বলে আমরা উচ্চারণ করব। ওকে, আর এটা তো বুঝতেই পারছেন, এই বক্স কোথাও কাটি নাই, এটা মা চতুর্দিক থেকে আমাকে আগলে রাখে, তাই তার নাম হয়েছে মা, মায়ের ম, এবং বাবা, বাবা একটু বয়সে বড়, যার কারণে বাবার মাথায় আমরা 2টা মাত্রা দিয়ে তাকে একটু বড় করে দিলাম, বাবাকে বড় করে দিয়ে বাবার ব নিয়ে নিলাম। ঠিক আছে, তো আশা করি এতটুকু বুঝতে আপনাদের কারোর সমস্যা হবে না। হ্যাঁ, তো চলুন পরবর্তী বর্ণগুলো আমরা দেখে নেই। আমরা নতুন আরেকটা পেজ নিয়ে নেই। ঠিক আছে, এখানে আমরা একটা ইংরেজি বর্ণ লিখব, যেটা আপনারা সবাই চিনেন, এটা নাম হচ্ছে ওয়াই। ঠিক আছে, তো এই ওয়াইটাকেই আমি যদি উল্টা করে লিখি, মনে করেন উল্টা করে লিখলাম, ঠিক আছে, তো ওয়াইটাকে উল্টা করে লিখলে এটা একটা কোরিয়ান বর্ণ হয়। ঠিক আছে, তো এটা কি হয় আমরা সেটা শিখব। তো চলুন, এই উল্টা করে আমরা যে ওয়াইটা লিখলাম, এই ওয়াইটাকে আমরা মনে মনে বড় ভাই লিখতে পারি, বড় ভাই ধরতে পারি। ঠিক আছে, আমরা মনে মনে এই ওয়াইটাকে কি ধরবো, বড় ভাই। ঠিক আছে, যেহেতু এখানে আমরা মা বাবা সব দেখে এসেছি, তো এখন আমরা বড় ভাইকে দেখব। ঠিক আছে, তো এইটাকে আমরা ধরলাম বড় ভাই। ঠিক আছে, তো এই বড় ভাই হচ্ছে সৎ, সাহসী এবং সরল। ওকে, বড় ভাইরা কিন্তু আসলেই সৎ থাকে, সাহসী থাকে, ছোট ভাইদের জন্য আর কি, মানে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে তারা সাহসী থাকে। ঠিক আছে, তো এখানে আমরা বড় ভাই পেলাম, তো বড় ভাই হচ্ছে সৎ, সাহসী, সরল। এই সৎ, সাহসী, সরল, এখান থেকে আমরা এই সতের স, সাহসী, স, সরল, প্রত্যেকটা কি আছে, স। ওকে, তো এটা হচ্ছে কোরিয়ান একটা বর্ণ, যেটার বাংলা উচ্চারণ হবে হচ্ছে স। ঠিক আছে, এটা আমরা মনে মনে বড় ভাই ধরছি। ঠিক আছে, ওয়াইটাকে বড় ভাই ধরছি। আচ্ছা, এখানে আমরা আরেকটা সেম বর্ণ নিলাম, উল্টা করে আরেকটা ওয়াই লিখলাম। ঠিক আছে, আর এটা 2টা বর্ণই কিন্তু দেখতে সেম। ঠিক আছে, তবে হ্যাঁ, ভাইরা কিন্তু দেখতে দেখতে সেমই হয়। ঠিক আছে, সেম বলতে কি, মানে অনেকটাই সেম হয়, কিন্তু একদম হুবাহু এক হয় না। হুবাহু যেটা এক হয় সেটাকে আর কি যমজ বলা হয়। তো এখানে হুবাহু এক না বা যমজ এমন কেউ না। তো এখানে আমরা কিছু একটা পরিবর্তন আনতে হবে, নাহলে তো আপনার বর্ণ আপনি চিনতে পারবেন না। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা এই বর্ণটার নাম দিলাম হচ্ছে মেজো ভাই। ঠিক আছে, আমরা জটা একটু কালার চেঞ্জ করে লিখলাম, মেজো ভাই। ওকে, এই মেজো ভাই, এটা হচ্ছে বড় ভাই, এটা হচ্ছে মেজো ভাই। আচ্ছা, প্রত্যেকটা বড় ভাই, প্রত্যেকটা মেজো ভাই কিন্তু, আপনার মেজো ভাই বা ছোট ভাই, বড় ভাই কিন্তু তার মাথার উপর একটা ছায়া থাকে, তাই না? বড় ভাইয়ের একটা ছায়া ছোট ভাইদের উপর থাকে। ঠিক আছে, তো আমরা এই যে নিয়ে নিলাম,
আচ্ছা, এটা এই যে বড় ভাইয়ের একটা ছায়া ছোট ভাই মাথায় থাকে, ঠিক আছে। তো এটা কিন্তু এখন যেহেতু বড় ভাই ছায়াটা মেজো ভাইয়ের মাথায় আসছে, তো এই এই দুইটা বর্ণের কিন্তু আপনার চেনার জন্য একটা পরিবর্তন আসছে, ঠিক আছে। তো এইখানে আমরা পূর্বে যেগুলো শিখে আসছি প্রত্যেকটা বর্ণের প্রত্যেকটা ওয়ার্ডে কিন্তু আমরা প্রথম বর্ণটা নিছি স। এখন দুইটা বর্ণের একটা পরিবর্তন আসছে, ঠিক আছে। দুইটা বর্ণ দেখতে হুবহু না, দেখতে অনেকটাই এক, কিন্তু জাস্ট মাথায় একটা ছায়া আসার কারণে বর্ণটা কিন্তু একটু চেঞ্জ হয়েছে। তো এখানে আমি আপনাদের বোঝার সুবিধার্থে এখানে আমি কালারটা চেঞ্জ করছি। এই মেজো ভাইয়ের আমরা জ নিব, এই বর্গের জ, মেজো ভাইয়ের বর্গের জ। বড় ভাইয়ের নিয়েছিলাম প্রথমটা, আর মেজো ভাইয়ের ক্ষেত্রে আমরা জটা নিব, যার কারণে এটা আমি কালারটা চেঞ্জ করে দিছি। হ্যাঁ, এবার চলুন সেম আমি আরেকটা লিখতে পারি, আরেকটা উল্টা করে ওয়াই লিখলাম, ঠিক আছে। এখন এরা কি হলো? তিন ভাই, বড় ভাই, মেজো ভাই এবং ছোট ভাই, ঠিক আছে। এটা হচ্ছে ছোট ভাই, ছোট ভাই, ওকে। এবার দেখেন তো, বড় ভাই, মেজো ভাই, ছোট ভাই, ঠিক আছে। আমি প্রথমেই বলছি তিন ভাইয়ের কিন্তু চেহারার ভিতরে একটা মিল থাকে, কিন্তু হুবাহু হওয়া যাবে না, ঠিক আছে। আচ্ছা, মেজো ভাইয়ের মাথায় যদি বড় ভাইয়ের একটা ছায়া থাকে, ঠিক আছে, তো যে ছোট ভাই তার তো বড় ভাই দুইজন, তাই না? তার মাথায় তো দুইটা ছায়া থাকবে, ঠিক আছে। তার জন্য আমরা এই যে একটা ছায়া দিলাম বড় ভাইয়ের, একটা ছায়া দিলাম মেজো ভাইয়ের, ঠিক আছে। এখন কিন্তু তিনটা বর্ণের আপনার একটা পরিবর্তনও আছে, সেম না, আপনি দেখলেও বুঝতে পারবেন, ঠিক আছে। তো এখানে যেটা মাথায় আপনি দুইটা ছায়া দেখবেন সে হচ্ছে ছোট ভাই, ঠিক আছে। আর ছোট ভাইয়ের কি নিব আমরা? ছ, ওকে। এটা হচ্ছে একটা কোরিয়ান বর্ণ যেটার বাংলা উচ্চারণ হবে ছ। ছোট ভাই ছ, মেজো ভাই জ, বড় ভাই সৎ, সাহসী, সরল, এর জন্য বড় ভাই কি নিব? স। তো এই বর্ণটা আপনি যেখানেই দেখবেন আপনি স উচ্চারণ করতে পারবেন, ঠিক আছে। এখানে এই বর্ণটা দেখলে জ, এই বর্ণটা ছ, ঠিক আছে। তো এইখানে কিছু কিছু ক্ষেত্রে এই বর্ণগুলা আপনার পরিবর্তন হবে, সেটা আমি আপনাদের পরবর্তী ক্লাসে স্টেপ বাই স্টেপ আমি আপনাদের শিখিয়ে দিব। এখন আপাতত আপনারা এটাই শিখবেন যে এটা থাকলে স, এটা থাকলে জ, এটা থাকলে স, ঠিক আছে। বাসিমের ক্ষেত্রে এইগুলা কিছু কিছু নিয়ম চেঞ্জ হবে, আমি আপনাদের এটা দেখাই দিব। যাই হোক, এখানে একটা বর্ণ, এখানেও একটা বর্ণ গ্যাপ দিয়েছি আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে, ওইগুলো শিখিয়ে দিব। চলুন এবার পরবর্তী পেজে যাই, আমরা বাকি বর্ণগুলো শিখি। তো আশা করি এই তিনটা আপনাদের বুঝতে কোনো সমস্যা হবে না। আচ্ছা, আমরা প্রথমে বক্স দিয়ে 5টা বর্ণ শিখেছিলাম, তাই না? চলুন একটু দেখে আসি। সেটা হচ্ছে এই যে এই বক্স দিয়ে 5টি বর্ণ শিখছি আমরা, তাই না? এই বর্ণের সাথে মিল করে আমরা আরো কিছু বর্ণ শিখবো কোরিয়ান। তো ফার্স্টে বক্স থেকে আমরা পেয়েছিলাম কি? গিয়ক, যেটা বাংলা উচ্চারণ হবে গ, ঠিক আছে। তো এই গ এর সাথেই, এই গিয়কের সাথে আমি যদি একটা মাঝখানে একটা মাত্রা যোগ করি, এটা একটা কোরিয়ান বর্ণ হবে, ঠিক আছে। আচ্ছা, এই বর্ণটা দেখেন তো, যদি উল্টায় দিই, এটা কিন্তু ইংরেজি এফ এর মতো দেখতে, তাই না? এইটা কিন্তু ইংরেজি এফ, ফুটবলের এফ, ঠিক আছে। কিন্তু এই এফটাকে যদি আমি ঘুরাই দিয়ে যদি বলি যে না এইটা এফ, তাহলে কি হবে? না, এটা কিন্তু কি হবে? তাহলে একটা খামখেয়াল হবে। আমি যদি এইটাকে বলি এফ, তাহলে এটা একটা খামখেয়ালি করা হবে, খামখেয়ালি, ঠিক আছে। তো এইটাকে যদি আমরা এফ বলি তাহলে এটা হবে খামখেয়ালি, এটা কখনোই এফ হবে না, ঠিক আছে। তো এখান থেকে এই খামখেয়ালি আমরা এফটা ঘুরাই দিয়ে যারা এফ বলবে এটা হবে খামখেয়ালি, সেই খামখেয়ালির আমরা খটা নিয়ে নিব। তাহলে যখনই দেখবেন, তাহলে এফ যদি উল্টায় বসা হয়, যদি দেখেন কোথাও এফটাকে উল্টায় বসানো হয়েছে, সেটাকে আমরা বাংলা উচ্চারণে খ, ঠিক আছে, খ লিখব। আমরা যখন রিডিং পড়ব এটাকে খ হিসাবে আমরা উচ্চারণ করব, ওকে। আচ্ছা, এখানে আমরা আরেকটা বর্ণ শিখেছিলাম, এই যে 3 নাম্বার যে বক্সটা আছে, শুধু ডান সাইড কেটে দিলাম,
ঠিক আছে, কেটে দিয়ে আমরা এখানে একটা কোরিয়ান বর্ণ পেয়েছিলাম যেটা উচ্চারণ দ। ঠিক আছে, তো এই দটাই আমরা আবার লিখলাম, সরি, এই দটাই আমরা আবার লিখলাম। এটা কোরিয়ান নাম হচ্ছে দিগুত। ঠিক আছে, এই দটাকে আমরা আবার লিখলাম, লিখে এই দয়ের, যেমন এইটার আমরা মাঝখানে একটা মাত্রা দিয়েছিলাম, এই দয়ের ভিতরে একটা মাত্রা দিব। ওকে, আচ্ছা, এটা মাত্রা দিলে এটা এখন ইংরেজি কিন্তু আপনার ই এর মতো। ঠিক আছে, ই তো সবাই চেনেন, কি হয়েছে, এটা কিন্তু ইংরেজি ই। ঠিক আছে, এফটাকে আমরা উল্টায় দিছিলাম, কিন্তু ইটাকে আমরা উল্টায় দিব না। ঠিক আছে, তো এই ইংরেজি ই যেটা যেটা যেই বর্ণটা কোরিয়ান বর্ণ ইংরেজি ই এর মতো, এটা হবে হচ্ছে থ। ওকে, এটা আপনি আপনার নিজ দায়িত্বে মনে রাখবেন, যেটা ই এর মতো দেখতে বাংলা উচ্চারণ থ। ওকে, ই এর মতো দেখতে বাংলা উচ্চারণ থ। ওকে, এবার আসেন আমরা আরেকটা পেজ নিয়ে নেই। ওকে, তা আমরা ওই প্রথম 5টা বক্সের সাথে মিল করে 2টা বর্ণ শিখলাম। ঠিক আছে, সেটা হচ্ছে উল্টা এফ কোরিয়ান বর্ণ যেটা উচ্চারণ হবে খ। ওকে, আর একটা শিখলাম হচ্ছে থ। ওকে, আচ্ছা, এখানে আরেকটা বর্ণ নিলাম, এটা হচ্ছে এই। ঠিক আছে, আচ্ছা দেখেন তো এই এই বর্ণটা কিসের সাথে মিল আছে, এটা কিন্তু টু, ইংরেজি টু এর সাথে বর্ণটা মিল আছে, কিন্তু টুটা কিন্তু এইভাবে লেখা হয় না। এই 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 টুটা ব্যবহার করা হয় কোথায় জানেন? ঘড়ির ভিতরে দেখবেন, ঘড়ির ভিতরে অনেক ঘড়ির ভিতরে যে টু 2টা লেখা হয় টু, সেটা কিন্তু এইভাবে লেখা হয়। ঠিক আছে, তো আমরা এটা কিন্তু একদম রিয়েল একটা টু এর মতোই দেখা যায়। ঠিক আছে, তো এইটা আমরা লিখলাম রিয়েল টু। ওকে, তো হচ্ছে রিয়েল টু। ওকে, তো এই রিয়েলের আমরা র নিব, রিয়েলের রটা নিলাম শুধু। ওকে, তো যেটা ইংরেজি টু এর মতো দেখতে সেটা উচ্চারণ হবে র, আর এটা কিন্তু রিয়েল টু। ঠিক আছে, আচ্ছা, আমরা এবার একটা জিরো নিলাম, জিরো, এটা হচ্ছে কোরিয়ান একটা বর্ণ যেটার নাম হচ্ছে ইয়ং, ইয়ং। ওকে, আর বাংলা এটা উচ্চারণ হবে অং, শুধু অং। এটা হচ্ছে এই যে আমরা বাংলায় লিখে থাকি অং। ঠিক আছে, তো জিরোটাকে জাস্ট একটা দাগ দিলে কি হয় বাংলায় অং। ওকে, তো এটা আপনারা এভাবে মনে রাখবেন, জিরো দেখলে নিচে একটা দাগ দিলে যেটা হবে অং, ইয়ং। কোরিয়ান হচ্ছে উচ্চারণ হচ্ছে ইয়ং, আর বাংলা হবে অং। ওকে, আচ্ছা, আমরা একটা নতুন পেজ নিয়ে নিই। এখানে আমি একটা মইয়ের মতো লিখলাম। হ্যাঁ, আপনারা আমাদের ইসে দেখতে পারবেন, এই যে একটা বর্ণ ফিউ, যেটা দেখতে মইয়ের মতো। ঠিক আছে, দেখতে কিন্তু কিসের মতন? মইয়ের মতো। তো এটাই আমি এখানে লিখলাম, দেখতে হচ্ছে মইয়ের মতো। তবে এটা বইয়ের ভিতরে আপনি অনেক সময় বেশিরভাগই এমন পাবেন। ঠিক আছে, তো এটা মই, আচ্ছা, মই বা সিঁড়ির মতো দেখতে। আমরা কিন্তু একটা জিনিস মনে রাখবো, একটা জিনিস জানি যে মানুষ সফলতা পেতে হলে অবশ্যই তার কিন্তু একটা কঠিন একটা ধাপ থাকে, যেটাকে আমরা বলি সফলতার সিঁড়ি বা মই। ঠিক আছে, ফিউচারে আপনার কিছু করতে হলে, ভবিষ্যতে যদি কিছু করতে হয়, অবশ্যই আপনাকে কিছু পরিশ্রম করতে হবে, সফলতার ধাপটা পার হতে হবে। ঠিক আছে, তো এই মই ফিউচারে যদি কিছু করতে হয়, আপনার একটা ভালো একটা সিঁড়ি অথবা মই বানাতে হবে। তার জন্য আমরা লিখলাম ফিউচার। ফিউচারে ভালো কিছু করতে হলে অবশ্যই আপনাকে এই মই বা সিঁড়ি, সফলতার এই ধাপটা আপনাকে পার করতে হবে। তাই আমরা মই দেখলে আমরা জাস্ট ফিউচার কথাটা ভাববো, আর সেই ফিউচারের প্রথম বর্ণ হচ্ছে ফ। ওকে, তাহলে এই বর্ণটা হচ্ছে ফিউ, আর বাংলা উচ্চারণ হবে ফ। ওকে,
কোরিয়ার নাম হচ্ছে ফিউব, আর বাংলা রিডিং এর সময় আপনি উচ্চারণ করবেন ফ। ঠিক আছে? আচ্ছা, এখানে আমি আরেকটা জিরো দিলাম। ঠিক আছে? আর এই জিরোর উপরে দুইটা মাত্রা দিলাম। আচ্ছা দেখেন তো, এই জিরোটাকে, এই মাত্রা আর এই যে জিরো, আমি কি এই একটা টান দিয়ে কি হ লিখতে পারি না? হ। ওকে, তাহলে এইটা উচ্চারণ বাংলা হবে হচ্ছে হ। ওকে, জিরো, যেটা দেখবেন জিরোর উপরে দুইটা মাত্রা আর মাত্রা আছে অথবা দুইটা ছায়া আছে। ঠিক আছে? আর এইটা যদি আমরা একটা টান দেই, এক টানে কি লিখতে পারি? হ। ওকে, এটা আপনি মনে রাখবেন। তো আমরা দেখতে দেখতে ক্লাসে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো এই 14টি ব্যঞ্জনবর্ণ আমি আপনাদের টেকনিকের সাহায্যে দেখালাম। তো আমার ক্লাসটা কেমন লেগেছে আপনারা কমেন্ট করবেন, এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। তো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।